রাজনৈতিক পট পরিবর্তনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। 6 মাসে 112টি নিবন্ধন বাতিল। উচ্চ সুদহার জ্বালানি সংকটের কারণ, কর্মসংস্থানের প্রভাব পড়ার শঙ্কা। তামাকের চেয়ে বেশি লাভে রাঙামাটিতে তুলা চাষে আগ্রহ বাড়ছে। কক্সবাজারে উৎপাদন বাড়লেও কমেছে লবণের দাম। মনে 170 টাকা লোকসানের হতাশা। সম্ভাবনার পরও রাজস্ব আয় পিছিয়ে হিলি কাস্টমস। 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 44 কোটি টাকা কম আদায়। শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারতের ভিসা বন্ধে কলকাতার অর্থনীতিতে বড় ধাক্কা। বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেট এলাকায় ব্যবসায় ধস। বন্ধ হয়ে গেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এবং ইউএসএআইডির তহবিলে স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ মার্কিন আদালতের। ব্রিক্সভুক্তরা একক মুদ্রা চালু করলে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তৈরি পোশাক, ওষুধ সহ বিভিন্ন শিল্পের দরকারি কার্টুন, হ্যাঙ্গার, পলিব্যাগ সহ আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারকদের শীর্ষ সংগঠন বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। জনাব শাহরিয়ার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখে নিব। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টির নিবন্ধন বাতিল করেছে আরজিএসি। উদ্যোক্তারা বলছেন, উচ্চ সুদহার, জ্বালানি সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ। কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজিএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম। এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে এত বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন, সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ করা যায়। আরজিএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি। এ পর্যায়ে আমরা চলে যাব আলোচনায়। জনাব শাহরিয়ার, আমরা যেমনটা প্রতিবেদনে দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে পট পরিবর্তনের কারণে, সেখানে তো তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানও রয়েছে। এক্ষেত্রে আমাদের সার্বিক অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে। সার্বিক
আপনার যে বর্তমান যে পরিস্থিতি, আপনার ব্যবসা বান্ধব, আপনার ব্যবসায়িক যে আপনার যে সমস্যাগুলো আছে, আপনার দিনের পর দিন আপনার দেখছেন প্রতিটা ফ্যাক্টরি আপনার বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিক যে অসন্তোষ, সেই অসন্তোষ আপনার বাড়ছে। সেক্ষেত্রে আমাদের যে বৈদেশিক মুদ্রা আহরণের যে মেইন যে সেক্টর আরএমজি সেক্টর, সেই আরএমজি সেক্টর কিন্তু আজকে হুমকির মুখে। দেখুন, আজকে একটা ভালো প্রতিষ্ঠান যিনি প্রতি মাসে আপনার ঠিকমতো বেতন স্যালারি সরকারের নিয়ম অনুযায়ী আপনারা দিচ্ছে, পাশের একটি প্রতিষ্ঠান আপনার বন্ধ হওয়ার কারণে ওই প্রতিষ্ঠানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকগুলো কিন্তু আপনার মাঠে নেমে, যারা ভালো প্রতিষ্ঠান আপনার পরিচালিত হচ্ছে সে পরিচালিত এই প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে আপনার হলো যে ফ্যাক্টরিতে আপনার ঢুকতে দিচ্ছে না এবং এই প্রতিষ্ঠানগুলোও আপনার হলো যে আপনার দিনে দিনে আপনার বন্ধ হচ্ছে। যেমন আপনার বিগত আপনার 2-3 মাসে আশুলিয়া এবং সাভার যে অঞ্চলে আপনার এই ঘটনাগুলো আপনার ঘটেছে। ভালো একটা প্রতিষ্ঠান চলছে, পাশের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছে যাতে আপনার রোড জ্যাম হচ্ছে এবং ওই অঞ্চলে আপনার কেউ যদি কোনো ফ্যাক্টরি আপনার খুলতে যাচ্ছে সেই ফ্যাক্টরিগুলো কিন্তু তারা আপনার বন্ধ করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার ঠিকমতো আপনার ওই ফ্যাক্টরি ভালো থাকার কারণেও আমরা যে বায়ারের কাছে আপনার নিয়মিতভাবে যে আপনার পণ্যটা পৌঁছাবো সেটা কিন্তু পৌঁছাতে পারছি না, কেননা আমাদের উৎপাদন আপনার হলো দেশের যে আপনার কার্যক্ষমতা সেটা আপনার হলো দেশের ব্যাহত হচ্ছে এবং বায়ারের যে লিড টাইম অনুযায়ী মাল দেওয়ার কথা সেক্ষেত্রে আপনার দিতে পারতেছে না, বা এয়ার শিপমেন্ট হচ্ছে, ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আপনার রুগ্ন হচ্ছে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ডে বাই ডে আপনার কিন্তু তারা লোন নিয়ে এবং অন্যান্য যে আপনার ফিনান্সিয়াল যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আপনার আর্থিক সুবিধা নিয়ে কিন্তু আপনার করতেছে। ইন্ডা ডের পরে আমাদের কিন্তু এই ফ্যাক্টরিগুলোকে প্রতি মাসে আপনার স্যালারি দিতে হচ্ছে। জানেন সাভার আশুলিয়া যে অঞ্চলগুলো আপনার এটা হচ্ছে, আপনার ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আপনার কিন্তু হলো তাদেরকে ঠিকমতো বেতন দিতে হচ্ছে। এদিকে আপনার হলো মালিক যারা আছে তাদেরকে প্রতিনিয়ত কিন্তু আপনার হলো দেশের বৈদেশিক যে আপনার ক্রেতা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের আপনার প্রশ্নের জবাব আপনার দিতে হচ্ছে, এয়ার ক্লেমের শিপমেন্ট দিতেছে। এটা হলো যে আমাদের অর্থনীতিতে বিরাট একটা হলো দেশের আপনার অশনি সংকেত যে আমরা অ্যাট দিস মোমেন্ট এই যে পরিস্থিতি যদি আমরা কন্ট্রোল না করতে পারি, আপনার বৈদেশিক মুদ্রা আহরণের যে বড় যে সেক্টর আপনার রপ্তানিকারক যে সংগঠনে আপনার যারা আছি সেই আপনার এই সেক্টরের জন্য আপনার হলো দেশের একটা হুমকি স্বরূপ। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন তৈরি পোশাকের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাদের খাত কতটা ভুক্তভোগী হচ্ছে এবং এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে এক্ষেত্রে আপনি কি মনে করেন আসল কারণ কোনটা? আসল কারণ তো আপনার 3-4টা আপনার আসল কারণ আছে। আপনার বিগত সরকারের সহযোগী যারা ছিল, যাদেরকে আপনার হলো সে অনেকের ভাষায় বলে দোসর বা অন্য কিছু আপনার হলো সে আপনার বলে সহযোগী বলে, তাদের প্রতিষ্ঠানগুলো তাদেরকে তারা আপনার নিয়মিত পরিচালনা না করার কারণে এবং হলো দোষের আপনার অনেক সময় আমরা পত্রপত্রিকায় দেখি তাদের হলো দোষের আপনার হলো যে বিপুল পরিমাণে হলো দোষের আপনার ভূ সংগঠনমূলক আপনার কাজে যে ঋণ নিয়েছে ঋণগুলো আপনার দিচ্ছেন এবং তারা মালিকরা আপনার পলাতক অবস্থায় আছে, সে কারণেও আপনার হলো ফ্যাক্টরি ঠিকমতো পরিচালনা করতে পারতেছে না। পরিচালনা করতে পারার না কারণে আপনার কিন্তু হলো দেশের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং আমি যেটা বলেছিলাম আপনার ভালো ফ্যাক্টরি যেটা পাশে আছে সেই ফ্যাক্টরিটা কিন্তু আপনার হলো দেশের এই পাশের আপনার হলো দেশের খারাপ ফ্যাক্টরির কারণে যারা বন্ধ হয়ে গেছে তাদের কারণে কিন্তু আক্রান্ত হয়ে পড়ছে। এটা হলো দেশে আপনার মেইন আপনার সমস্যার আপনার কারণ। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া ঠেকাতে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা নেওয়া উচিত বলে মনে করেন? আমি এটা সরকারের সাথে হলো বিভিন্ন সময় আপনার সরকারের সাথে আমরা বসেছি এবং দেখেছি সরকার এটা হলো আপনার অতি সহজেই আপনার 2-3টা কাজ করলে আপনার এই বন্ধ আপনার ঠেকাতে পারবে। নাম্বার 1, আপনার যে নৈরাজ্য হচ্ছে সেই নৈরাজ্যকে আপনার প্রতিরোধ করে এবং শ্রমিক ভাই বোন এবং তাদেরকে বোঝানো যে আমাদের যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে কী কারণে বন্ধ হচ্ছে, মালিক কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে সবাই কিন্তু আমরা বাংলাদেশে এবং বসবাসকারী সবার সাথে আপনার একের অপরের সাথে যোগাযোগ আছে। আপনার 1-to-1 বৈঠক করে তাদের সাথে যদি বলা যায় কী কারণে তোমার ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এবং কী সমস্যা আছে, হয়তো আপনার ব্যাংকিং লোন বা আপনার দেখবেন যে হলো জ্বালানি সংকট বা না হয় আপনার ইউটিলিটি সমস্যা, এই সমস্যাগুলো যদি আপনার সমাধান করা যায় এবং মালিক শ্রমিককে যদি একসাথে বসানো যায় তাহলে আপনার এর থেকে উত্তরণ আপনার হলো অতি সহজেই আপনার করা যাবে। তাহলে কি আপনি এই ধরনের উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে দেখেছেন? আপনার সরকারের পক্ষ থেকে আপনার অনেক সময় হলো দেশের তারা হলো চেষ্টা করেছে আপনার গিয়েছে আপনার হলো দেশে এগুলো বন্ধের জন্য। যেমন আপনার বললেন আমরা বেক্সিমকো বিশাল একটা কোম্পানি, তাদের হলো 40,000 আপনার শ্রমিক থাকে। এখন শুনলাম আপনার হলো দেশের আমাদের যে নৌ পরিবহন শ্রম মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন বাজার মহোদয়, সে বলল বেক্সিমকোর অধিকাংশ প্রতিষ্ঠানই আপনার ভুয়া, অধিকাংশ প্রতিষ্ঠান ভুয়া হতে পারে কিন্তু যাদের আপনার এই শ্রমিকগুলো
ছিল এবং আছে, সেই প্রতিষ্ঠানগুলো তো আপনার রানিং ছিল। সেই প্রতিষ্ঠানগুলো হলো যে সে আপনার এই কর্তৃপক্ষের সাথে কথা বলে, শ্রমিকদের সাথে কথা বলে এবং তারা রিসিভারও নিয়োগ করেছে। তাদের মাধ্যমে যদি এই ফ্যাক্টরিগুলো আপনার সচল রাখা যায় তাহলে কিন্তু এই আনরেস্টগুলো হবে না। যদি আনরেস্ট না হয় তাহলে কিন্তু পাশের যে ভালো ফ্যাক্টরিগুলো আছে এবং ওই অঞ্চলের যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু আপনার উপকৃত হবে। আদারওয়াইজ আপনার এই শ্রমিক ভাই বোন যারা আপনার বেকার হয়ে পড়লো, এই শ্রমিক ভাই বোনরা তারা কোথায় যাবে? তারা আমাদের সাথে এতদিন ছিল, আমার প্রতিষ্ঠান যদি আজকে হলো দেশে বন্ধ হয়ে যায়, আমার সাথে এতদিন যে ভাই বোন ছিল তারা আপনার কোথায় যাবে? তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার ডে বাই ডে আপনার হলো দেশের বিশাল জনবল যদি আপনার বেকার হয়ে পড়ে তাহলে আপনার অর্থনীতি, আপনার চাকা কিন্তু ঘুরবে না, অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এখন আমাদের উচিত আপনার যে অঞ্চলে যে ফ্যাক্টরিগুলো আপনার বন্ধ হচ্ছে সে বন্ধ যাতে না হয় এবং তাদের কি ধরনের কাজ করলে সে সুবিধাগুলো হবে সেটা হলো যে আপনাদের সরকার এবং নীতি নির্ধারক মহলের আপনার দেখা উচিত এবং স্থানীয় রাজনৈতিকভাবে যারা আছে তাদের সবাইকেই আপনার হলো দেশের বোঝাতে হবে যে শ্রমিক ভাই বোনদের এবং তাদেরকে যে তোমরা হলো দেশের একটু ধৈর্য ধরো এবং যাগুলো বন্ধ হয়ে গেছে সে বন্ধগুলো যাতে না হয় সে ব্যাপারে আপনার প্রতিকার আপনারা ব্যবস্থা নেওয়া। আমরা যতটা বুঝতে পারছি যে আপনি বলছেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা, এর পাশাপাশি কি অর্থনৈতিক বা আর্থিক খাতে স্থিতিশীলতার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার আর্থিক স্থিতিশীলতা আপনার হলো গত আপনার বিগত 6 মাসে দেখছেন আপনার গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর থেকে শুরু করে আপনার বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সব জায়গাতে আপনার স্টেটমেন্ট দেখছেন বাণিজ্যিক খাতে এবং এই দেশের অর্থনৈতিক খাতে বিশাল বড় লুটপাট হয়েছে বলে আমরা জানতে পারি। এই বিশাল লুটপাটের কারণে কিন্তু আজকে আপনারা জানেন একজন বিনিয়োগকারী যিনি নতুন বিনিয়োগকারী এবং পুরাতন বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে মাঝপথে আছে তাদের কিন্তু ইন্টারেস্ট রেট ছিল আপনার 9%, কোনো কোনো সরকারি প্রণোদনা আপনার ছিল 6%, সেটা আপনার 6% বা 4%-এরটা হয়ে আজকে 9% হয়ে গেছে এবং 9% যেটা ছিল আপনার 16%, 16.5% হয়ে গেছে। নতুন বিনিয়োগ আপনার কীভাবে এবং কর্মসংস্থান কীভাবে এই বাণিজ্যিক অর্থ যে আপনার খাতটা আছে এই সংশ্লিষ্ট যারা আপনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এবং আপনার বাংলাদেশ ব্যাংকের আপনার যারা দায়িত্বশীল গভর্নর মহোদয় তারকে আপনার কনক্রিট একটা ডিসিশন নিতে হবে। এভাবে যদি আপনার চলতে থাকে তাহলে আপনার এই বিনিয়োগ আপনার নতুন তো হবেই না এবং মানুষ যে আশঙ্কা আছে যে বিভিন্ন ধরনের আপনার আশঙ্কায় আপনার একজন বিনিয়োগকারী এখন ভুগে আমার ফ্যাক্টরিটা আপনার ঠিকমতো আপনার থাকবে কিনা, কালকে আমার ফ্যাক্টরি ভাঙচুর হবে কিনা এবং আমি ঠিকমতো হলো যে নতুন বিনিয়োগ তো আপনার চিন্তা দূরের কথা পুরাতন বিনিয়োগটা আমি ঠিক রাখতে পারবো কিনা এই যে আশঙ্কা সেই আশঙ্কাটা হলো যে সেটা আপনার দূর করতে হবে। সেক্ষেত্রে সরকারের বিনিয়োগ বান্ধব আর বিনিয়োগ বাড়াতে কি করা উচিত? বিনিয়োগ বান্ধব আপনার প্রথম কথা বিনিয়োগ বাড়ানোটার থেকে আমি অ্যাট দিস মোমেন্ট মনে করব বিনিয়োগ যেটা আছে সেটাকে আপনারা টিকিয়ে রাখুন। বিনিয়োগ নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনার নতুন যখন বিনিয়োগ হবে সেই বিনিয়োগটা আপনার আসতে এবং কর্মসংস্থান হতে সময় লাগবে। যেটা বিনিয়োগ এখন অ্যাট দিস মোমেন্ট আমাদের আছে সেই বিনিয়োগটাকে আমরা টিকিয়ে রাখতে হবে। আপনার দেখেন আপনার ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে গেছে, সেই ইন্টারেস্ট নিয়ে আপনার রেট নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি যতই বলেন আপনার হলো শ্রমিক রক্ষণ বা অন্য কিছু রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু আমাদের দেশে আছে। এটা এখন রাজনৈতিক অস্থিতিশীলতা বললে অনেকে এটাকে হলো দেশের নেগেটিভ ভাবে নেয়, আমরা নেগেটিভ ভাবে না নিয়ে এটা পজিটিভ ভাবে হলো নেই। আচ্ছা, আপনারা অনেকদিন যাবতই বলছেন জ্বালানি সংকটের কথা, এর পাশাপাশি সুদ হার তারপরে হচ্ছে ডলার সংকট এই বিষয়গুলো রয়েছে, সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা বর্তমানে আপনার ডলার সংকট, আপনার জ্বালানি সংকট, আপনার যে অর্থনীতির যে আপনার ইন্টারেস্ট রেট এই সবগুলো মিলিয়ে কিন্তু হলো যে একজন বিনিয়োগকারী আপনার পথ চলতে হয়। আপনার জ্বালানি আপনার সংকট আপনার আছে এবং জ্বালানি মন্ত্রণালয় বা অন্য জায়গা থেকে যে বলেছে আপনার যে আগামী দিনে গরম আসতেছে সেক্ষেত্রে প্রচুর লোডশেডিং হবে। এই ক্ষেত্রে আমাদের এই সেক্টরটা কীভাবে টিকে থাকবে, আমাদের এই আরএমজি সেক্টর টিকে এটা হলো তাদেরকে হলো যে ভাবা উচিত এবং আমাদের যে নতুন নতুন যে আপনার বিনিয়োগ আছে সেই বিনিয়োগের বাড়ানোর জন্য আপনার ল এনফোর্স যে অর্ডার আপনার বাংলাদেশে অস্থিতিশীলতা আছে সেটাকে আপনার টিকিয়ে রাখতে হবে। লোকাল রাজনীতিবিদ আছে তাদেরকেও আপনার কাজ করতে হবে, শ্রমিকদেরও বুঝতে হবে। আমাদের দেশের গভর্নমেন্ট বা যারা আছে আপনার কি সমস্যা বুঝে না এমন কেউ নাই, কেন আপনার হলো দেশের যারা আপনার উপদেষ্টা মহলেও আছে তারাও একজন ব্যবসায়ী, তাদের নিজেদেরও আপনার কিন্তু কিছু কিছু যারা আছে তারা ব্যবসায়ী এবং অন্য যারা আপনার উপদেষ্টা আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান নাই তারা কিন্তু এই বাংলাদেশেই হলো বসবাস করে। তারা জানে যে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যাগুলো হচ্ছে, কেননা বাংলাদেশে আপনার 84%-এর মতো আপনার এই আরএমজি সেক্টর থেকে আপনার আর্নিংটা হয়। সবাই আমরা এই সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সেক্টরের সমস্যা কিন্তু আপনার সব মানুষই আপনারা জানে। এই
এইগুলো যদি আপনি একত্রিত করে আপনার যদি আপনার স্থিতিশীল এবং সমাধানের পথে যদি আগায়, তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। ডলার সংকট আপনার হলো সমাধান করা যাবে, আপনার জ্বালানিটা হয়তো আপনার হলো দেশে তার সমাধান করবে। প্রশ্নটা হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন রাজনৈতিক স্থিতিশীলতা, সেক্ষেত্রে আপনি বললেন রাজনৈতিক নেতাকর্মীদের কথা বললেন, তার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এটার স্থিতিশীলতা নিয়ে কাজ করার বিষয়ে যদি বলতেন। আমি সরকারে বলে আপনার এক বাক্যে যদি আপনাকে বলতে হয়, হ্যাঁ, আপনার সরকারের চেয়ে আমাদের স্থানীয়ভাবে সরকারকে আমাদের মনোমানসিকতা এরকম থাকতে হবে, রাজনীতিবিদদের সরকার, বর্তমান সরকারকে আপনার হেল্প করতে হবে। সরকার কিন্তু প্রতি ঘরে ঘরে এসে আপনার নিরাপত্তা দেওয়াটা কিন্তু আমাদের এত জনবহুল দেশে কিন্তু আপনার কষ্টসাধ্য। আমাদের রাজনীতিবিদ যারা আছে, যারা লোকাল পলিটিক্স করে, তাদেরকে বুঝতে হবে এই শিল্প যদি আপনার বাঁচে তাহলে আমরা সবাই বেঁচে থাকবো। এই শিল্প যদি বেঁচে না থাকে তাহলে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় হবে, আমরা কিন্তু হলো যে পারবো না। আপনার শ্রমিক ভাই বোনদেরকে বোঝাতে হবে। আমি শ্রমিক ভাই বোনদেরকে বলবো, আপনারা কারো আপনার প্ররোচনা এবং লোভে আপনার পড়ে আপনি শিল্পকে আপনার হলো ধ্বংস করেন না। আপনার যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে সেই সব প্রতিষ্ঠানে যারা শ্রমিক ভাই বোন আছে তাদের কিন্তু খবর আপনার কেউ নিচ্ছে না, এবং তারা প্রতিদিন আপনার হলো খেয়ে আছে না খেয়ে আছে এটা কিন্তু আপনার কেউ নিচ্ছে না। তারা শুধু আপনাদেরকে প্রলোভন এবং আপনার প্ররোচনায় দিতে পারবে। আপনার জব টিকিয়ে রাখার দায়িত্ব আপনার রাজনীতিবিদ, তাদেরকে বুঝতে হবে যে আমরা যে এলাকায় যে আপনার যদি গ্যাঞ্জাম করে বা বিভিন্ন ফ্যাক্টরি মালিক আমাদের কাছে কমপ্লেন করে, আজকে হলো এক দল আপনার জুট নিতে এসে আপনার আন্দোলন করেছে, এরপরে একটু যাওয়ার পর আরেকজন আছে, তারপর আরেকজন আছে, এরকম এদেরকে এগুলো থামাতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও হলো দোষে আমাদের হেল্প করতে হবে। একটা থানার আন্ডারে আপনার হলো 100 ফ্যাক্টরির সামনে যে আপনার প্রতিটা পুলিশ আপনার হলো দোষে মোতায়েন করে রেখে আপনার কাজ করতে পারবে না। সো আমরা চাই যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে আপনার যারা আছে, আর্মি বন্য, তাদেরকে পরিস্থিতি আপনার ঠিকের জন্য আপনার কাজ করতে হবে। সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে আপনার কাজ করি, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমরা হলো দেশে এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরাও চাই দেশের শিল্প খাতে আরো বেশি স্থিতিশীলতা ফিরে আসুক। আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক পথ পরিবর্তনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জনাব মোহাম্মদ শাহরিয়ারের সঙ্গে। এ পর্যায়ে আমরা জেনে নিব বন্দর বাণিজ্যের খবর। সম্ভাবনার পরও রাজস্ব আয়ে পিছিয়ে পড়েছে হিলি কাস্টমস। গত 6 মাসে রাজস্ব আদায় ঘাটতি 44 কোটি টাকা। কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আমাদের হিলি স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর। এই স্থলবন্দর থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব, লক্ষ্যমাত্রার কয়েক গুণ। তবে ব্যবসায়ীরা বলছেন যে বন্দর থাকলেও সেখানে ব্যবসা বাণিজ্য করার মতো তারা পরিবেশ পাচ্ছে না। একমাত্র যে বাংলাদেশে যে স্থলবন্দর বা বিভিন্ন বন্দর রয়েছে, সে বন্দরের সঙ্গে তাদের যে বৈষম্যতা, তাদের যে সামঞ্জস্য না থাকার কারণে তারা ব্যবসা করে বেশ একটা লোকসানে পড়ে। আর হিলি স্থলবন্দর দিয়ে বিশেষ করে এখানে খোল, ভুসি, ভুট্টা, চাল, এই ধরনের গোখাদ্য, এই ধরনের শুল্ক বা ট্যাক্স ফ্রি পণ্যগুলো বেশি আমদানি হয়ে থাকে। বন্দরের পর্যাপ্ত জায়গা আছে, যে জায়গাটা কিন্তু বর্তমানে স্থবিরতা বন্দরের, যেখানে ট্রাক শূন্যতা বলা যেতে পারে। পাইকার এত বেলা, তারপরে কিন্তু পাইকার ব্যবসায়ীরা কিন্তু এখানে নেই। তবে কাস্টমের কাছে আমি জানবার চেষ্টা করেছিলাম যে 23-24 বা বর্তমানে তো 44 কোটি টাকার রাজস্ব ফল্ট আছে, তাদের এখন ঘাটতি রয়েছে 6 মাসে। তার গত বছর 23-24-এ তখনও প্রায় 60 কোটি টাকা এই সময় তাদের রাজস্ব ঘাটতি ছিল। এই যে রাজস্ব ঘাটতি, এত সম্ভাবনা থাকার পরেও কেন ঘাটতি হচ্ছে, কাস্টমের কাছে জানবার চেষ্টা করছিলাম। কাস্টমরা যেমন বলছেন যে ট্যাক্স ফ্রি পণ্য বেশি আমদানি হবার কারণে কিন্তু তাদের এই রাজস্ব ঘাটতি পড়েছে। তাছাড়া ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, ব্যবসায়ী থেকে জানবার চেষ্টা করেছিলাম এত সম্ভাবনা স্থলবন্দর, যেখানে বিগত সময় আমরা দেখেছি 10 সালের আগে যেখানে লক্ষ্যমাত্রা থেকেও বেশ 3-4 গুণ তারা রাজস্ব এখানে আসছে এবং লক্ষ্যমাত্রা থেকে ছাড়িয়ে গেছে। সেই সম্ভাবনা কেন আজকে ব্যবসা হচ্ছে না? ব্যবসায়ীরা বলছেন যে বিশেষ করে কাস্টমের কিছু নীতি বা কাস্টমের যে কিছু নীতি নৈতিকতা আছে, তাদের যে একটা বৈষম্যতা আছে, তাদের যে সহযোগিতা না করার কারণে কিন্তু আজকে আমদানিকারকরা হিলি স্থলবন্দর
বন্দর ছেড়ে বিভিন্ন স্থল বন্দরে তারা পাড়ি জমিয়েছে। হিল স্থল বন্দর থেকে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের জেরে বড় সড় ধাক্কা লেগেছে কলকাতার অর্থনীতিতে। এরই মধ্যে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রতি বছর পবিত্র রমজান ঘিরে কয়েক কোটি টাকার ব্যবসা করতেন স্থানীয় ব্যবসায়ীরা। এবার কি হবে তা নিয়ে শঙ্কায় তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একসময় বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এখন জনশূন্য কলকাতার মার্কুই স্ট্রিট খাখা করছে চারদিক। শুনশান সড়কগুলো জানান দিচ্ছে ভালো নেই শহরের অন্যতম বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই এলাকা। দোকানপাট খোলা থাকলেও নেই বাংলাদেশি পর্যটক। কলকাতা ঢাকা কলকাতা বাস পরিবহন সংস্থার কর্মীরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কোনো রকম দোকান খুলে বসে আছেন মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর কর্মীরাও। এ অবস্থা চলতে থাকলে সদর স্ট্রিট, রফিয়া মেটকিদা স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুই স্ট্রিটের বহু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছর রমজান ঘিরে কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পর্যটক না আসায় নেই কোনো বেচা বিক্রি। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের টুরিস্ট মানে ভিসা পাচ্ছে না। হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম আছে। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। এরপরই ভারত পর্যটক ভিসা নিয়ে নতুন নীতি আরোপ করে। এর জেরে পশ্চিমবঙ্গে পর্যটক নির্ভর অর্থনীতিতে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এক সময় জলাবদ্ধতা, আরেক সময় খরা, দুই মিলে এবছর নির্ধারিত সময়ে বীজতলা তৈরি করতে না পারায় চাঁদপুরে পিছিয়ে যায় বোরো আবাদ। বর্তমানে সংকট কেটে যাওয়ায় ধান চাষে ব্যস্ত কৃষকরা। এরপরও উৎপাদন ও ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় তারা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। গত বছরের বন্যা ও বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চাঁদপুর সেচ প্রকল্পে। আবার খাল বন্ধ থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায় বেশ কিছু এলাকায়। এসব কারণে নির্ধারিত সময়ে বীজতলা তৈরি করতে না পারায় পিছিয়ে যায় বোরো আবাদ। তবে জলাবদ্ধতা কমে যাওয়ায় ও সেচ খালে পানি আসায় ধান চাষে ব্যস্ত কৃষক। বর্তমানে বীজতলা থেকে চারা উঠিয়ে রোপণ করা হচ্ছে খেতে। তারপরও দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন দেরিতে আবাদ শুরু করায় একদিকে উৎপাদন কমার শঙ্কা রয়েছে, অন্যদিকে বেড়েছে কৃষি উপকরণের দামও। পানি প্রথম দেরিতে দিছে এই জন্য আরো 1 মাস আগে আমরা রোয়া রুইতে দিলাম। কি করবো, মোটা ধান লাগাইতেছি, আলুর দাম বেশি, পানির দাম বেশি, বীজের দাম বেশি। নদীর পানি দেরি আছে, মনে করেন জ্বালা রুইতে আছি, এখন রোয়া মনে করেন শেষ না। এখন তো ধান গোছাই যেত, আরো 8-10 দিন আগে যদি পানিটা পাইতাম। কৃষি বিভাগ বলছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে চারা রোপণ করতে পারলে মিলতে পারে আশানুরূপ ফলন। আমাদের যে লক্ষ্যমাত্রা বোরো আবাদের লক্ষ্যমাত্রার প্রায় 98% জমিতে ইতিমধ্যে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে খনন কাজ শেষ করায় আগামীতে সেচ সংকট হবে না। আর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানায় জেলা প্রশাসন। আগামী অর্থবছরেও যে সমস্ত খালে ইরিগেশনের সমস্যা আছে এবং খালসমূহ ভরাট হয়ে গেছে, ক্রমান্বয়ে আমরা এই খালসমূহ খনন করব। আশা করি যে আমরা এখন যে ধরনের কর্মপদ্ধতি নিয়ে আমরা আগাচ্ছি, হয়তো আগামী 2 বছর বা 3 বছর পরে এটা সুফল পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁদপুর সেচ প্রকল্পে এবছর 20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ। পার্বত্য জেলার রাঙামাটিতে দিন দিন বাড়ছে তুলা চাষ। উপযোগী আবহাওয়ায় ফলন ও দাম ভালো পাওয়ায় তুলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলা উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের বুকে চাষ হচ্ছে তুলা। মৌসুম শেষে পরিপক্ক ফলন সংগ্রহ করছেন কৃষক।
একসময় দেশের পার্বত্য অঞ্চলে তুলা চাষ হতো, এজন্য নাম ছিল কার্পাস মহল। সময়ের পরিবর্তনে তুলার পরিবর্তে বাড়ছে তামাক চাষ। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তুলা চাষ সম্প্রসারণের জন্য প্রকল্প নিয়েছে। উপযোগী আবহাওয়া, ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। রাঙামাটির কৃষক এখন ব্যস্ত হোয়াইট গোল্ড এক জাতের তুলা সংগ্রহ করে বাজারজাত করাই। 8 মনের মতো তুলা পাইছি, আর বাগবাগি তুলা আছে, ওই তুলা তুললে সম্ভবত 3 মনের মতো পেতে পারি। আবার ট্রেনিং নেওয়ার পর আমরা তুলা চাষ করেছি, তারপর দামটাও বলে দিছে, এবার নাকি ন্যায্য মূল্য দাম দেবে। আমি খুশি হয়েছি, দাম দেওয়ার পর আগামীতেও করবো, এটাই আমার প্রত্যাশা। আগে 95 টাকা করে নিয়ে যায়, সামনে আরো দাম বাড়লে ভালো হবে, আমাদের লাভজনক হবে। যদি আমিও সহযোগিতা পাই তুলা চাষ করব। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানায় তুলা উন্নয়ন বোর্ড। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে যে প্রকল্প চলমান, সেখানে আমাদের এই তুলা উন্নয়ন বোর্ড সকল ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে। প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। কার্পাস মহলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি 3 জেলায় বাস্তবায়ন করে যাচ্ছে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্পের অধীনে রাঙামাটিতে 400 হেক্টর জমিতে 5000 কৃষক তুলা চাষ করছেন। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 15 থেকে 20 মন। চলতি মৌসুমে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে 46 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন এই সময়ের বাণিজ্য। মাঠ পর্যায়ে লবণ উৎপাদন যতই বাড়ছে ততই কমছে দাম। মৌসুমের শুরুতে প্রতিমন লবণ 260 থেকে 280 টাকায় বিক্রি হলেও তা এখন নেমেছে 200 টাকায়। এতে প্রতিমন উৎপাদন খরচের বিপরীতে চাষিদের লোকসান হচ্ছে 150 থেকে 170 টাকা। তবে লবণের দাম কমে যাওয়ায় বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে বিসিক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলের ঘোনারপাড়া এলাকার চাষি জকির মিয়া এবার 10 জমিতে লবণ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হচ্ছে, কিন্তু প্রতি মাসে মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ায় চরম হতাশ তিনি। দালালক করলে আবার লবণের দাম কম দেব, বেশি থাকিলেও কি না, আবার তো গরিব গন্ডা মানুষ, আমফারা মানুষ আবার নচিনি, তা আবার বেশি গুণাবি গই হলে তা সাই মতো আবার লবণের দাম কমে যাবে গই। একই অবস্থা হায়দারপাড়া লবণ চাষিদের। তারা বলছেন প্রতিমন লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় 350 টাকার বেশি, কিন্তু দফায় দফায় লবণের দাম কমে যাওয়ার কারণে দুশ্চিন্তায় চাষিরা। মৌসুমের শুরুতে প্রতিমন লবণ 280 থেকে 260 টাকায় বিক্রি হলেও তা এখন নেমে এসেছে 200 টাকায়। সিন্ডিকেট করেই দাম কমিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তাদের। দ্বিতীয় মাস তাইর ভাই দেয় 80 মন, দাম পাইতে 220 টাকা ঘুরিয়ে 30 টাকা 20 টাকা। এখন তৃতীয় মাসের মধ্যে লবণ উঠে হালকা সিজনও ভালো হয়ে লবণ দাম একদম কম। আমরা লবণ উৎপাদন করতে পারি আর লবণ বিক্রি করতে পারি না, দাম অবস্থা খারাপ। এদিকে কক্সবাজারের কোথাও লবণ মজুদ কিংবা সংরক্ষণের গুদাম নেই। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি উৎপাদিত লবণ মাঠে গর্ত কুড়ে সংরক্ষণ করছেন। অনেকেই সংরক্ষণের সুযোগ না পেয়ে কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন। আর লবণের দাম ফেরত দেওয়া হন 5 টাকা, আর লবণ বিক্রি করে দেয় দোকানে 40 টাকা। এভাবে যদি লবণের দামটা যদি কমে যায়, আমরা লবণ চাষিরা কিভাবে লবণ চাষ করব? চলতি মৌসুমে লবণ উৎপাদন 3.5 মাস পেরিয়েছে, বাকি রয়েছে আর মাত্র 2.5 মাস। কিন্তু 26,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র উৎপাদন হয়েছে 3 লাখ মেট্রিক টন। এখনও কত একর জমিতে লবণ চাষ হচ্ছে তা নির্ধারণ করতে পারেনি বেসিক। তবে কর্মকর্তার দাবি লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সরকার এখন নিবিড়ভাবে মনিটরিং করছে এবং মিলারদেরকে আমরা উৎসাহিত করছি যে আমাদের চাষিদের কাছ থেকে যেন লবণটা নেয়। অন্য কোনোভাবে লবণ আসার তো এখন আমদানির কোনো সুযোগ তো নাই। আর মিলাররা লবণগুলো কার কাছ থেকে কিনছে, কোন এলাকা থেকে কিনছে, সেগুলো আমরা মনিটরিং করছি। গত মৌসুমে উপকূলে 68,505 একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল 25,28,000 মেট্রিক টন, যা বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরুর 63 বছরে সর্বোচ্চ উৎপাদন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য।
অভ্যুত্থানের ৬ বছরেও চালু হয়নি মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিসিক শিল্পনগরী। ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এলাকাটি এখন পরিত্যক্ত। প্লটের অস্বাভাবিক দাম ও প্রশাসনিক কর্মকর্তার অভাবে আগ্রহ নেই উদ্যোক্তাদেরও। চা শিল্পে সমৃদ্ধ উপজেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। গ্যাস বিদ্যুতের সুবিধা থাকলেও নেই উদ্যোক্তার দেখা। কাগজে কলমে ৫৬টি প্লট বরাদ্দ পেয়েছেন অন্য জেলার উদ্যোক্তারা। প্রচার প্রচারণার অভাব, লোকবল সংকট ও প্লটের অস্বাভাবিক দামকে দুষছেন অনেকে। এটা অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, একটা বিল্ডিং আছে আর সব গাছপালা গাছ গুছ হয়ে যায়, পারে বিধিকিচ্ছ অবস্থা। একটা প্লট নিয়েছিলাম আজ থেকে ৪ বছর আগে, কিন্তু এর মধ্যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক ওখানে হয়নি। আমি ওইটা উইথড্র করছি। এখানে বড় সমস্যা হচ্ছে প্লট বরাদ্দ হইতেছে না, এই জন্য বাহিরে ৮০-৯০ হাজার টাকার শতাংশ, আর শ্রীমঙ্গল বিসিকের ভিতরে বাউন্ডারির মধ্যে ৩ লক্ষ টাকা শতাংশ। অনেকটা পরিত্যক্ত এই নগরী এখন বিদ্যুৎহীন। চুরি হয়ে গেছে 7টি ট্রান্সফরমার, গ্যাস সংযোগ পাইপ কেটে নিয়ে গেছে চোর চক্র। তদারকির অভাবে নষ্ট হচ্ছে অবকাঠামো। সম্প্রতি একজন অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ দিলেও মূলত একজন নৈশ প্রহরী দেখভাল করছেন ২০ একরের বিশাল এই এলাকা। একটা ব্যবসায়ী প্রাণকেন্দ্র থাকার পরেও আমাদের এখানে ক্ষুদ্র কুটির শিল্প সেইভাবে গড়ে উঠেনি। ২০২০-২৩ আগস্ট ওই জায়গা থেকে আমি অবস্থানে আছি। বকেয়াজনিত কারণে লাইন কেটে ফেলছে পল্লী বিদ্যুৎ। তারপর থেকে চুরি হাটা বেড়ে গেছে। পরপর 7টা ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আর আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় শঙ্কিত অবস্থায় আছি। শিল্পনগরীর সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান বিসিকের অতিরিক্ত কর্মকর্তা। আর শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান সব ধরনের সহায়তার কথা। বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা, প্রহরী, এই সব বিষয়ে যে আমাদের যে সংকটগুলো আছে সেগুলো কাটিয়ে নেওয়ার জন্য আমরা জেলা অফিস এবং আমাদের চিটাগং যে রিজিওনাল অফিস এগুলোর মাধ্যমে আমরা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি এই বিসিক শিল্পনগরী শ্রীমঙ্গলের আর্থসামাজিক উন্নয়নে খুব সক্রিয় ভূমিকা পালন করবে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনাকে সামনে রেখে ২০১৯ সালে ১১৯টি প্লটের শিল্পনগরী গড়ে তোলা হয়, যাতে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে দিন দিন কমছে জ্বালানির দাম। ১ মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম পড়েছে ১০% বেশি, আর কয়লার দাম কমেছে ১০% কাছাকাছি। উৎপাদনশীল কারখানার পরিবহন খাতে গুরুত্বপূর্ণ তেল, গ্যাস, কয়লাসহ বিভিন্ন ধরনের জ্বালানি। এর দাম ওঠানামার উপর নির্ভর করে পণ্যের মূল্য ও যোগান। জ্বালানির স্পট মার্কেটের তথ্য দিয়ে দ্য ট্রেডিং ইকোনমিক্স বলছে, শুক্রবার পর্যন্ত প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কেনাবেচা হয়েছে $70.74। গেল ১ মাসে 10.13% কমেছে এই জ্বালানির দাম। ব্রেন্ট ক্রুডের দামও এই সময়ে কমেছে 8.89%। শুক্রবার সর্বশেষ $74.74 বেচাকেনা হয়েছে প্রতি ব্যারেল এই জ্বালানি। এ সময় কয়লার দাম 9.62% কমে প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $104.30। শুক্রবার প্রতি গ্যালন গ্যাসোলিন বেচাকেনা হয়েছে $2.08। ১ মাস আগের তুলনায় যা 4.06% কম। ১ মাসে 8.77% কমে শুক্রবার বিশ্ববাজারে প্রতি MMBTU প্রাকৃতিক গ্যাস বিক্রি হয়েছে $3.73। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। আগামী ৫ দিনের মধ্যে ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। আদালত বলছেন, এই সিদ্ধান্তের কারণে যে আর্থিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। এদিকে ব্রিক্স দেশগুলোর ডলারের বিরুদ্ধে একক মুদ্রা চালুর চেষ্টা করলে দেশগুলোর সব পণ্য আমদানির ওপর 100% শুল্ক আরোপের কথা বলে সতর্ক করেছেন ট্রাম্প। গেল ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে, কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন, হঠাৎ
অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেন বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং 5 দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এদিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স যদি ডলারের সঙ্গে খেলা করে তবে তারা চরম শাস্তি পাবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন। এর মধ্যে প্রতিবেদনে গালফ অফ আমেরিকার পরিবর্তে গালফ অফ মেক্সিকো ব্যবহার করায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে ওভাল অফিস এবং এয়ারফোর্স ওয়ানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নেওয়ার পরিকল্পনা করছে এপি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 1 মাস বন্ধ থাকার পর আবারও গুগল ও অ্যাপল স্টোরে ফিরেছে জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে অ্যাপটির নিষেধাজ্ঞা স্থগিতের পর যুক্তরাষ্ট্রে আবার উন্মুক্ত হলো এটি। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, যে অ্যাপ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করে বাইডেন প্রশাসন। পরবর্তীতে মার্কিন আদালতেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। আদালতের রায় মেনে নিয়ে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেয় টিকটক। তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশের পর আবারও অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোরে ফিরে আসে টিকটক। প্রায় দীর্ঘ 1 মাস পর আবারও মার্কিন নাগরিকদের ডাউনলোড করার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। গেল 18 জানুয়ারি চীনা মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপটি অ্যাপল এবং গুগল স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে গেল বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ছিল চীনা প্রতিষ্ঠান টিকটক। দেশটির বাজার বিশ্লেষক সংস্থা জানায় যার ডাউনলোডের সংখ্যা ছিল 5 কোটির বেশি। এর মধ্যে 52% ডাউনলোড করা হয়েছে অ্যাপ স্টোর থেকে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই টিকটকের ব্যবহারকারীর সংখ্যা 17 কোটির বেশি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক পথ পরিবর্তনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। 6 মাসে 112টি নিবন্ধন বাতিল। উচ্চ সুদহার জ্বালানি সংকটের কারণ, কর্মসংস্থানে প্রভাব পড়ার শঙ্কা। তামাকের চেয়েও বেশি লাভে রাঙামাটিতে তুলা চাষে বাড়ছে আগ্রহ। কক্সবাজারে উৎপাদন বাড়লেও কমেছে লবণের দাম। মনে 170 টাকা লোকসানে হতাশা। এবং সম্ভাবনার পরও রাজস্ব আয়ে পিছিয়ে হিলি কাস্টমস। 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 44 কোটি টাকা কম আদায়। শুল্কমুক্ত পণ্য বেশি আমদানির কারণ বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।